প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেটস সাইরেসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত আফ্রিকান প্লে রাইট ওলে সোয়িঙ্কা রচিত ফেমাস প্লে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নিয়ে ক্লাস করব। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এটি হচ্ছে একটি ফেমাস প্লে। এই প্লেটি রচনা করেছিলেন বিখ্যাত আফ্রিকান রাইটার ওলে সোয়িঙ্কা। ওলে সোয়িঙ্কা তিনি হচ্ছেন সর্বপ্রথম রাইটার যিনি আফ্রিকা মহাদেশ থেকে সর্বপ্রথম সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ওলে সোয়িঙ্কা তিনি জন্মগ্রহণ করেছিলেন 13 জুলাই 1934 সালে এবং তিনি এখনও জীবিত রয়েছেন, অর্থাৎ বর্তমানে ওনার বয়স হচ্ছে 85 বছর। ওলে সোয়িঙ্কা ওনার পুরো নাম হচ্ছে একিনওয়ান্দে ওলভুলে বাবাতুন্দে সোয়িঙ্কা। এই পুরো নামটি সম্পর্কে তোমাদের ব্রিফ কোশ্চেন রয়েছে, যার কারণে ওনার পুরো নামটি এখানে মেনশন করা হয়েছে। তিনি একজন নাইজেরিয়ান রাইটার, অর্থাৎ তিনি তার জীবদ্দশায় নাইজেরিয়াতে বিলং করছেন। প্রফেশনাল লাইফে তিনি একজন অথর, একজন পোয়েট এবং একজন প্লে রাইট, এবং তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1986 সালে। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এটি হচ্ছে ওলে সোয়িঙ্কার সর্বপ্রথম রচিত প্লে। এটি তিনি লিখেছিলেন 1959 সালে এবং এটি সর্বপ্রথম পারফর্ম করা হয়েছিল যে বছর লেখা হয়েছে সেই বছরই 1959 সালে। এবং এটি যে থিয়েটারে পারফর্ম করা হয়েছিল সেই থিয়েটারের নাম হচ্ছে ইবাদান আর্টস থিয়েটার, এবং এটি প্রকাশিত হয়েছে লেখার 3 বছর পর 1962 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রাইজে। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল প্লেটির প্লেস সেটিং হচ্ছে ইলুজিনলি ভিলেজ ইন ওয়েস্ট আফ্রিকা, অর্থাৎ পশ্চিম আফ্রিকার ইলুজিনলি ভিলেজ হচ্ছে এই প্লেটির প্লেস সেটিং। অর্থাৎ আমরা প্লেটির ঘটনা প্রবাহে যে গ্রামের বর্ণনা দেখতে পাবো সেই গ্রামটি হচ্ছে এই ইলুজিনলি ভিলেজ। এটি হচ্ছে পশ্চিম আফ্রিকায় নাইজেরিয়াতে অবস্থিত। এই ইলুজিনলি ভিলেজের স্পেলিংটা তোমরা মুখস্থ করে রাখবে যেন ভুল না হয়, কারণ পরীক্ষাতে তোমাদের এটা ব্রিফ হোক, শর্ট হোক বা ব্রড হোক, যে কোনো জায়গাতে লিখতেই হবে। তো গাইস, এখন আমরা প্লেটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব। এই প্লেটির সঠিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে 16 শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত আফ্রিকা মহাদেশে যখন ব্রিটিশরা এসে শাসন শোষণ করেছিল সেই সময়টুকু হচ্ছে এটির একজ্যাক্ট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ 1901 সালে যখন ব্রিটিশ রুলড ক্যাপিটাল সিটি নাইজেরিয়া প্রতিষ্ঠা লাভ করেছিল সেই সময়টুকু পর্যন্ত 16 শতাব্দী থেকে এই 19 শতাব্দীর এই সময় পর্যন্ত যে 300 বছরের অধিক সময় ছিল সেটি হচ্ছে এই প্লেটির ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এক কথায় বলতে গেলে 16 শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত যে 300 বছরের অধিক ইউরোপিয়ানরা, ব্রিটিশরা আফ্রিকা মহাদেশে শাসন শোষণ করেছিল সেই সময়টুকু হচ্ছে এই প্লেটির ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ প্লেটির ঘটনা প্রবাহে আমরা যেই কালচার এবং ট্র্যাডিশনের বর্ণনা দেখতে পাবো সেটা হচ্ছে ওই সময়কার কালচার এবং ট্র্যাডিশন। আশা করি বুঝতে পেরেছো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে কোনো রাইটার তাদের কবিতা, প্লে, নোভেল যেটা রচনা করুক না কেন সেই রচনার ক্ষেত্রে তাদের কিছু উদ্দেশ্য বা পারপাস থাকে। এই প্লেটি রচনা করার ক্ষেত্রে ওলে সোয়িঙ্কার কয়েকটি পারপাস বা উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ কোন উদ্দেশ্যে তিনি প্লেটি মূলত রচনা করেছিলেন। আর হ্যাঁ, এই প্লেটি রচনা করার ক্ষেত্রে ওলে সোয়িঙ্কার যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলোর মধ্যে সর্বপ্রথম সেটি হচ্ছে হি ক্রিটিসাইজেস অ্যাবাউট আফ্রিকান ব্যাড ট্র্যাডিশন। তিনি মূলত এই প্লেটিতে তৎকালীন আফ্রিকার যে ব্যাড ট্র্যাডিশনগুলো ছিল সেগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছিলেন। উদাহরণস্বরূপ বলতে গেলে সেই সময়ে যে আফ্রিকান ব্যাড ট্র্যাডিশনগুলো ছিল সেগুলোর মধ্যে একটি হচ্ছে পুরুষরা অধিক বিবাহ করত। একজন পুরুষ কয়েকজন নারীকে বিয়ে করত। সেই সমাজে সাধারণত নারীদেরকে সার্ভেন্টের হিসাবে বা নারীদেরকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হতো। অন্য আরেকটি উদাহরণ হচ্ছে সেই আফ্রিকান সোসাইটিতে যে মহিলাগুলোর একবার বিয়ে হয়েছে, অর্থাৎ এক হয় হাজব্যান্ড মৃত্যুবরণ করেছে, না হয় হাজব্যান্ড ডিভোর্স দিয়েছে, ওই মহিলারা এবং যেই নারীদের বা যেই মহিলাদের ভার্জিনিটি হারিয়েছে তাদেরকে বিয়ে করার সময় কোনো প্রকার বাইট ফ্রাস দেওয়া হয় না, অর্থাৎ দেনমোহর দেওয়া হয় না। আর যাদের ভার্জিনিটি রয়েছে তাদেরকে বাইট প্রাইস দেওয়া হয়। এই যে এক ধরনের ডিসক্রিমিনেশন বা বৈষম্য ছিল তৎকালীন ট্র্যাডিশনে, তৎকালীন এই ট্র্যাডিশনগুলোকে তিনি এই প্লেটি রচনা করার মাধ্যমে ক্রিটিসাইজ করেছিলেন। প্লেটির দ্বিতীয় পারপাস হচ্ছে তিনি তৎকালীন ব্রিটিশ কলোনিয়ালিজমের ক্রিটিসাইজ করেছিলেন। আমরা জানি যে তৎকালীন সময়, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখিয়েছি 16 শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত, সেই সময়টুকুতে যে আফ্রিকাতে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, ব্রিটিশরা এসে শাসন শোষণ করেছিল, সেই ব্রিটিশ কলোনিয়ালিজমের তিনি ক্রিটিসাইজ করেছেন। আর সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি, ইতিহাসে আমরা অনেক পড়েছি যে ব্রিটিশরা যেই সকল দেশগুলোতে তারা শাসন শোষণ করতে গিয়েছিল সেখানে তারা সঠিক শাসনের নামে তারা মানুষদেরকে শোষণ করত। তারা তৎকালীন আফ্রিকা এবং এশিয়ার ওই মানুষদেরকে তারা সার্ভেন্ট হিসেবে ব্যবহার করত এবং তাদেরকে তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত রাখত। ওই সার্ভেন্টদেরকে তারা সাধারণত নকরানির মতো কাজ করিয়ে সঠিক অধিকার না নিয়ে ব্রিটিশরা তখন তাদের সম্পদগুলো তাদের ইউরোপে পাড়ি জমাতো। এবং তৎকালীন সোসাইটিতে আফ্রিকান সার্ভেন্টরা
তৎকালীন ব্রিটিশ যারা ছিল তাদের ব্যাপারে কোনো কথা বললে তাদেরকে ডিরেক্ট হত্যা করা হতো। এই যে ব্রিটিশ কলোনিয়ালিজমের যে এক ধরনের ডিসক্রিমিনেশন বা বৈষম্য ছিল সেটির তিনি ক্রিটিসাইজ করেছিলেন এই প্লেটি রচনা করার মাধ্যমে। এবং প্লেটি রচনার তৃতীয় যে পারপাস সেটা হচ্ছে হি ওয়ান্টস টু রিফর্ম আফ্রিকান ইলিটারেসি অ্যান্ড পলিগামি প্রবলেমস। অর্থাৎ তৎকালীন আফ্রিকার মানুষগুলো সাধারণত বেশিরভাগই ইলিটারেসি বা নিরক্ষর ছিল। বর্তমানে আফ্রিকান সোসাইটির মানুষগুলো একটু বেশি অশিক্ষিত, কিন্তু তৎকালীন সময় পুরোপুরিভাবে আমরা বলতে পারি বেশিরভাগই ইলিটারেসি বা নিরক্ষর ছিল। এবং দ্বিতীয় যেটি সেটা হচ্ছে পলিগামি বা বহুবিবাহ। তৎকালীন আফ্রিকান সোসাইটিতে মানুষগুলো অশিক্ষিত হওয়ার কারণে বহুবিবাহ তাদের মাঝে প্রচলিত ছিল, তারা অনেক বেশি বিয়ে করত। তাদের এই ইলিটারেসি এবং পলিগেমির যে প্রবলেম ছিল সেটার কিন্তু তিনি রিফর্ম করতে চেয়েছিলেন এই প্লেটি রচনা করার মাধ্যমে। আর হ্যাঁ, একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তিনি যখন এই প্লেটি রচনা করেছিলেন তখন কিন্তু তিনি লন্ডনে ছিলেন। লন্ডনে অবস্থানকালে লন্ডনের তৎকালীন মানুষদের সাক্ষরতা এবং আধুনিকায়ন দেখেই কিন্তু তিনি তার আফ্রিকাতে এই সকল সমস্যাগুলো রোধ করার উদ্দেশ্যেই তিনি একটু বেশি উদ্গ্রীব হয়ে উঠেছিলেন এই প্লেটি রচনা করার জন্যে। ঠিক আছে, আশা করি এই প্লেটির পারপাসগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, প্লেটির পারপাসগুলো যদি তোমরা যদি এক্স্যাক্টলি বুঝতে পারো তখন আশা করি তোমরা বই না পড়েও নিজেদের ক্রিয়েটিভিটি থেকে তোমরা পরীক্ষা অন্তত অ্যান্সার করতে পারবে। তো চলো এবার আমরা প্লেটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে জেনে নেই। প্লেটিতে বেশি ক্যারেক্টার্স নেই, কিছু মেজর ক্যারেক্টার্স রয়েছে এবং কিছু মাইনর ক্যারেক্টার্স রয়েছে। সর্বপ্রথম এবং প্রধান ক্যারেক্টার সে হচ্ছে সিদি। সে হচ্ছে মূলত হিরোইন অফ দ্য প্লে। এই প্লেটির হিরোইন হচ্ছে এই সিদি, এবং এই প্লেটিতে সিদিকে জুয়েল হিসেবে মিন করা হয়েছে। আমরা জানি যে জুয়েল বলতে অলঙ্কারকে মিন করা হয়, আর এই প্লেটির অলঙ্কার হচ্ছে এই সিদি। সিদি হচ্ছে মূলত ইলুজিনলি ভিলেজের একটি বিউটিফুল ইগোইস্টিক গার্ল। তার সৌন্দর্যের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে ওই ইলুজিনলি ভিলেজের যিনি মাতব্বর বা কিং, সেই মাতব্বরের বয়স ছিল 62 বছর। 62 বছর বয়সেও ওই মাতব্বর এই সিদিকে বিয়ে করতে চায় তার সৌন্দর্যের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে। অন্যদিকে ওই গ্রামে আরেকটা স্কুল মাস্টার ছিল যার নাম হচ্ছে লাকুনলে। ওই লাকুনলেও এই সিদিকে বিয়ে করতে চায়, কিন্তু আমরা একটা পর্যায়ে দেখতে পাই যে ওই মাতব্বরের বয়স ছিল 62 বছর। ওই বুড়ো 62 বছরের মাতব্বরকে সিদি বিয়ে করতে চায়নি প্রথমে, কিন্তু পরবর্তীতে সে বাধ্য হয়ে ওই মাতব্বরের কাছে বিয়ে বসেছিল। এর পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ব্যারোকা। সে হচ্ছে মূলত হিরো অফ দ্য প্লে। এই প্লেটির হিরো বা প্রোটাগনিস্ট হচ্ছে এই ব্যারোকা। তাকে মূলত এই প্লেটিতে লায়ন হিসাবে মিন করা হয়েছে। লায়ন বলতে আমরা জানি যে অনেক শক্তিশালী একটি প্রাণী, আর এই প্লেটিতে শক্তিশালী ক্যারেক্টার হিসাবে বা লায়ন হিসাবে এই বারোকাকেই মিন করা হয়েছে। এই ব্যারোকা হচ্ছে তাদের ইলুজিনলি ভিলেজের 62 বছর বয়সে একজন কিং বা মাতব্বর। এই 62 বছর বয়সে এই ব্যারোকা 63 সন্তানের জনক। অর্থাৎ সে তার এই জীবদ্দশায় 62 বছর বয়সে অনেকগুলো বিয়ে করেছে। প্রতি 5-6 মাস পরপরই সে তার নতুন স্ত্রী গ্রহণ করে। তার এই অধিক স্ত্রী গ্রহণ করা থেকে আমরা কয়েকটি বিষয় দেখতে পাই। প্রথমত এখানে আমরা বুঝতে পারি যে তৎকালীন আফ্রিকান ট্রেডিশনে বহু বিবাহ কত ভয়াবহ আকারে ধারণ করেছিল। এবং দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে 62 বছর বয়সেও সে বিয়ে করতে চায়, এবং এই 62 বছর বয়সে সে 63 সন্তানের জনক। দ্যাট মিন ইলিটারেসির কারণে, নিরক্ষরতার কারণে মানুষগুলো বারবার বিয়ে করে, খুব দ্রুত বিয়ে করে এবং অধিক সন্তানের জন্ম দিয়ে থাকে। এই ব্যাপারগুলো তার চরিত্র থেকে আমরা বুঝতে পারি। এবং প্লেটির প্লটের সর্বশেষ আমরা এটাও দেখতে পাবো যে এই ব্যারোকা 62 বছর বয়সে ফোর্স করে, চিট করে সে ইয়াং গার্ল সিদিকে বিয়ে করেছিল। এবং এর পরবর্তী তৃতীয় ক্যারেক্টার হচ্ছে লাকুনলে হচ্ছে ওই ইলুজিনলি ভিলেজের 23 ইয়ার্স ওল্ডের একজন স্কুল মাস্টার। সে হচ্ছে 23 বছর বয়সী একজন স্কুল টিচার, এবং এই লাকুনলেকে দ্বারা মূলত রাইটার তৎকালীন মডার্ন পিপলদেরকে সিম্বলাইজ করেছেন। কারণ এই লাকুনলে সবসময় চাইতো যে তার ইলুজিনলি ভিলেজটি যেন মডার্নাইজ হয়। সে সব সময় চাইতো যে তার এই ভিলেজটিকে বা তার ইলুজিনলি ভিলেজটিকে কীভাবে মডার্ন করা যায়। এবং প্লেটের প্লটে আমরা দেখতে পাবো যে সে কিন্তু সিদিকে অনেক বেশি পছন্দ করতো এবং বিয়ে করতে চাইতো, কিন্তু সে চাইতো এভাবে যে সিদিকে সে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করবে। ব্রাইড প্রাইস মানে হচ্ছে আমরা যেটাকে মুসলিমরা যেটাকে সাধারণত দেনমোহর বলে থাকি, বিয়ের পূর্বে যে ব্রাইড প্রাইস নেওয়া হয়। সে চায় যে সিদিকে সে বিয়ে করবে বাট ব্রাইড প্রাইস ছাড়া, কারণ তার কাছে এই ব্রাইড প্রাইস পদ্ধতিটি তার কাছে কুসংস্কার মনে হয়ে থাকে।
কিন্তু তৎকালীন আফ্রিকান সোসাইটিতে একটি নীতি ছিল, সেটি হচ্ছে সাধারণত যারা ভার্জিনিটি হারিয়েছে তারা এবং যারা বিধবা, এই দুই ধরনের মহিলাদেরকে সাধারণত ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে দেওয়া হয়। এখন যদি এই লাকুনলে সিদিকে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করে, তাহলে সিদিকে মানুষগুলো এটা ভাবতে পারে যে সিদি তার ভার্জিনিটি হারিয়েছে, যার কারণে সে তার দেনমোহর বা ব্রাইড প্রাইস ছাড়াই এই লাকুনলের সাথে বিয়ে করেছে, যার কারণে সে মানুষদের খারাপ মন্তব্য থেকে রক্ষা পেতে, অর্থাৎ মানুষরা যেন তাকে ভার্জিনিটি হারিয়েছে এমনটা না ভাবে, যার কারণেই সে লাকুনলেকে বলল যে তুমি যদি আমাকে ব্রাইড প্রাইস দিয়ে বিয়ে করতে পারো তবে আমি তোমাকে বিয়ে করব, আর যদি তুমি আমাকে ব্রাইড প্রাইস দিয়ে বিয়ে না করো তাহলে আমি তোমাকে বিয়ে করব না। এবং সর্বশেষ আমরা এটাও দেখেছি যে স্কুল টিচার হওয়া সত্ত্বেও তার সাথে কিন্তু সিদি বিয়ে করেনি, বরং সিদি ৬২ বছর বয়স্ক ওই ব্যারকার সাথেই বিয়ে করেছে। একটি বিষয় মাথা রাখবে, সেটা হচ্ছে ওলে সোয়িঙ্কা মূলত এই লাকুনলের মাধ্যমেই এই প্লেটিতে মডার্নিজমকে সিম্বলাইজ করেছেন। যাই হোক, এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে সাদিকু। সে হচ্ছে মূলত চিফ ওয়াইফ অফ ব্যারোকা, অর্থাৎ ইলোজিনলি ভিলেজের যে কিং বা মাতব্বর রয়েছেন ব্যারোকা, তার যে অধিক স্ত্রী রয়েছে, অনেকগুলো স্ত্রী রয়েছে, সেই স্ত্রীগুলোর মধ্যে চিফ ওয়াইফ হচ্ছে এই সাদিকু। এই সাদিকু হচ্ছে তার সর্বপ্রথম ওয়াইফ এবং তার পিতার সর্বশেষ ওয়াইফ, অর্থাৎ এই ব্যারোকা এই সাদিকুকে সর্বপ্রথম বিয়ে করেছে এবং ব্যারোকার যিনি পিতা ছিলেন তার সর্বশেষ ওয়াইফ হচ্ছে এই সাদিকু। খেয়াল করো তৎকালীন আফ্রিকান সোসাইটি কতটা খারাপ হতে পারে যে একজন পিতার সর্বশেষ ওয়াইফ ছিল এই সাদিকু, তার পিতা মৃত্যুবরণ করার পর তার পিতার সর্বশেষ ওয়াইফ এই সাদিকুকে সে নিজেই বিয়ে করেছিল। এর দ্বারা আমরা মূলত তৎকালীন আফ্রিকান সোসাইটির ভয়াবহতার চিত্র দেখতে পাই। এবং প্লেটির প্লটে আমরা দেখতে পাই যে ব্যারোকা যখন কয়েকটি বিয়ে করেছে এবং সর্বশেষ যখন সিদিকেও বিয়ে করছে, তখন বিভিন্নভাবে এই সাদিকু তার হাজব্যান্ড ব্যারোকাকে হেল্প করেছে, অর্থাৎ তার হাজব্যান্ড অন্য আরেকটি মেয়েকে রেফ করছে, সেখানে সে নিজেই তার হাজব্যান্ডকে রেফ করার ক্ষেত্রে হেল্প করছে। ঠিক আছে, এই চারটি হচ্ছে মূলত এই প্লেটির মেজর ক্যারেক্টার্স। এছাড়াও আরও কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে, যেগুলোর মধ্যে প্রথম যেটি সে হচ্ছে আইল্যাটু। তাকে মূলত দ্য ফেভারিট হিসাবেও সিম্বলাইজ করা হয়। সে হচ্ছে মূলত ব্যারোকার সর্বশেষ ওয়াইফ এবং এই আইল্যাটু চায় না যে তার হাজব্যান্ড ব্যারোকা অন্য আরেকটি বিয়ে করুক, আর সেটা হচ্ছে তার জেলাসির কারণে। সে ভাবে যে তারপরে যদি অন্য আরও কোনো মেয়েকে সে বিয়ে করে তাহলে তার হাজব্যান্ড তার প্রতি দায়িত্ব কিছুটা কমে যেতে পারে, যার কারণে সে চাইতো যে তার হাজব্যান্ড যেন অন্য আরেকটি বিয়ে না করে। এর পরের ক্যারেক্টারসগুলো হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, দ্য রেসলার, দ্য সার্ভেয়র। এই তিনটি ক্যারেক্টারগুলোর ব্যাপারে তোমাদের ধারণা তেমন না রাখলেও চলবে, কারণ প্লটে তাদের ব্যাপারে তেমন কোনো ঘটনার প্রবাহ তোমরা দেখতে পাবে না, সামান্য কোনো ঘটনার প্রবাহ ব্যতীত। তো গাইস, এবার আমরা প্লেটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। প্লেটিতে অনেকগুলো থিমস রয়েছে, যেগুলোর মধ্যে প্রধান যে থিমসগুলো রয়েছে সেগুলোর মধ্যে সর্বপ্রথম সেটি হচ্ছে মডার্নিটি ভার্সেস ট্রেডিশনালিটি। মডার্নিটি মানে হচ্ছে আধুনিকায়ন, আর ট্রেডিশনালিটি মানে হচ্ছে ঐতিহ্য। প্লেটের প্লটে আমরা দেখতে পাবো যে তৎকালীন আফ্রিকান সোসাইটিতে তাদের ট্রেডিশনের অনেক পাওয়ার রয়েছে। তাদের ট্রেডিশন খারাপ হলেও সেখানে অনেক বেশি পাওয়ার রয়েছে। সেটা হচ্ছে তারা বহু বিবাহ করছে, তারা অধিক সন্তান গ্রহণ করছে, তাদের সমাজে অশিক্ষিত হলেও মাতব্বর প্রথা রয়েছে এবং মাতব্বররা মানুষদের সাথে সার্ভেন্টের মতো ব্যবহার করে থাকে, মাতব্বররা যেটা ইচ্ছা সেটাই করে থাকে। এই যে তাদের ট্রেডিশন, সেটা ব্যাড হলেও সেই ট্রেডিশনের সাথে মডার্নিটির সাথে অনেকটা সাংঘর্ষিক সম্পর্ক রয়েছে, কারণ বর্তমান মডার্ন সোসাইটি এতটা ব্যাকডেটেড নয়। আর তিনি নিজেও চেয়েছেন যে তার এই আফ্রিকান সোসাইটি যেন ট্রেডিশনগুলোকে পেছনে পেলে যেন মডার্নিটিকে গ্রহণ করে নেয়। সেই ট্রেডিশনালিটি এবং মডার্নিটির মধ্যে যে এক ধরনের পার্থক্য বিদ্যমান রয়েছে, যার কারণে এই প্লেটের একটি থিম হচ্ছে মডার্নিটি ভার্সেস ট্রেডিশনালিটি। এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য। তৎকালীন আফ্রিকান সোসাইটিতে বা আফ্রিকান ট্রেডিশনে আমরা দেখতে পাবো যে তৎকালীন আফ্রিকান ট্রেডিশন ছিল মূলত পুরুষ শাসিত সমাজ। সমাজের পুরুষরা নিজেদের ইচ্ছামতো যা ইচ্ছা তাই করতে পারত এবং নারীদেরকে তারা নিজেদের ভোগের পণ্য হিসাবে যেমনভাবে ইচ্ছা তেমনভাবেই তারা ইউজ করতে পারত। তারা নারীদেরকে সার্ভেন্ট মনে করত, অধিক সন্তান গ্রহণ করত, খুব দ্রুত বিয়ে করত এবং নারীদেরকে আবার খুব দ্রুত তারা ত্যাগও করে দিত, ডিভোর্স দিয়ে দিত। এক কথায় বলতে গেলে নারীদেরকে তারা বাজারের পণ্যের মতো ব্যবহার করত। এই যে তৎকালীন আফ্রিকান ব্যাকগ্রাউন্ডে বা আফ্রিকান ট্রেডিশনে যে এই ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন রয়েছে, সেটার একটি উদাহরণ আমরা প্লেটির প্লটেও দেখতে পাব, যার কারণেই প্লেটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন।
এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে লেগেসিজ অফ কলোনিয়ালিজম। এই থিমটির মাধ্যমে মূলত তৎকালীন আফ্রিকান কলোনিয়ালিজমের তিনি ক্রিটিসাইজ করেছেন। অর্থাৎ আমরা জানি যে ব্রিটিশরা সাধারণত আফ্রিকান সোসাইটিতে এসে একটা সময় রাজ করেছিল, শাসন করেছিল, শোষণ করেছিল। আফ্রিকান মানুষদেরকে তারা অধিকার থেকে বঞ্চিত করেছে। আফ্রিকান সোসাইটির মানুষদেরকে তারা সঠিক অধিকার তাদেরকে দিত না, বরং তাদেরকে সার্ভেন্টের মতো ব্যবহার করত। তাদের ব্যাপারে কিছু বলতে গেলে তারা ওই সার্ভেন্টদেরকে আবার হত্যাও করত। এই যে অনেক ধরনের নৃশংসতা ছিল ব্রিটিশদের কলোনিয়ালিজমের মাধ্যমে, যার কারণেই তিনি এই প্লেটিতে এটাও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে তৎকালীন আফ্রিকান সোসাইটি এতটা ব্যাকডেটেড এই কারণে হয়েছে যে ইউরোপিয়ানরা যখন এই আফ্রিকায় এসে কলোনিয়ালিজম গড়েছিল তখন তারা মূলত আফ্রিকার তেমন উন্নতি না করে তাদেরকে বরং নিরক্ষর এবং পলিগ্যামি বা অন্যান্য যেই প্রবলেমগুলো বিদ্যমান আগেও ছিল বর্তমানেও রয়েছে সেগুলোতেই তাদেরকে ফেলে রেখেছিল। অর্থাৎ ব্রিটিশরা কলোনিয়ালিজম গড়ে তুলে আফ্রিকানদের কোনো উন্নতি করেনি, বরং তাদেরকে ধ্বংস করেছে। এটি তিনি এই থিমটির মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন। কারণ ব্রিটিশরা তাদের কলোনিয়ালিজমে তারা যখন আফ্রিকায় এসে শাসন শোষণ করতেন তখন তারা বিভিন্ন ধরনের রুল করতেন, নিজেদের ইচ্ছামতো তারা বিভিন্ন ধরনের রুল বা নিয়ম জারি করতেন। এর নিয়মের বহির্ভূত তারা অন্যান্য মানুষেরা তাদের নিজেদের অধিকার পাওয়ার লক্ষ্যে যদি কোনো কথা বলতো সেখানে তারা ওই নিয়ম অনুযায়ী সে মানুষদেরকে নির্যাতন চালাতো, যার কারণে মূলত এখানে কলোনিয়ালিজমের তিনি ক্রিটিসাইজ করেছিলেন। আর এই কারণে একটি থিম হচ্ছে লেগেসিজ অফ কলোনিয়ালিজম। এটি থেকে তোমরা মূলত একটি বিষয় চিন্তা করতে পারো, সেটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি আজও কেন এত বেশি উন্নত। সেটা আমরা বলতে পারি যে শত শত বছর তারা আফ্রিকা এবং এশিয়ায় এসে শাসন শোষণ করেছে এবং আফ্রিকা এবং এশিয়া থেকে অনেক সম্পদ তারা তাদের ইউরোপে পাড়ি জমিয়েছে, যার কারণে বর্তমানে ইউরোপটা এখনও অনেক বেশি উন্নত আর আফ্রিকা এশিয়া তাদের তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে। তারা মূলত আমাদের সম্পদ দিয়েই এতটা সম্পদশালী। যাই হোক, এর পরবর্তী সর্বশেষ থিম যেটি সেটি হচ্ছে ইলিটারেসি অ্যান্ড পলিগ্যামি। ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা আর পলিগ্যামি মানে হচ্ছে বহু বিবাহ। আমরা প্লেটের প্লটে দেখতে পাবো যে তৎকালীন আফ্রিকান সোসাইটির মানুষগুলোর বেশিরভাগ ছিল অশিক্ষিত এবং তারা বহু বিবাহ করত, নিজেদের ইচ্ছামতো খুব দ্রুত ঘন ঘন তারা বিয়ে করত, যার কারণেই প্লেটের একটি থিম হচ্ছে ইলিটারেসি অ্যান্ড পলিগ্যামি। মূলত এই প্লেটি রচনা করার ক্ষেত্রে ওলে সোয়িঙ্কা চেয়েছিলেন তার আফ্রিকান সোসাইটির মানুষগুলোকে একটু শিক্ষিত করবে এবং মডার্নিজমের মাধ্যমে বোঝাতে চান যে এই পলিগ্যামি আসলে ভালো জিনিস নয়। ঠিক আছে, তো এই চারটি হচ্ছে মূলত এই প্লেটির প্রধান থিমস। আশা করি বুঝতে পেরেছ। তো এই হচ্ছে আমাদের এই প্লেটি সম্পর্কে ফার্স্ট পার্টের আলোচনা। ফার্স্ট পার্টের আলোচনায় আমরা ব্যাকগ্রাউন্ড, পারপাস, ক্যারেক্টার, সেটিংস, থিমস নিয়ে আলোচনা করেছি। আর সেকেন্ড পার্টে আমরা এই প্লেটির ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব। তো যারা ফার্স্ট পার্টি দেখেছো অবশ্যই তোমরা সেকেন্ড পার্টটি দেখে নেবে, তখন আশা করি তোমরা পূর্ণ ধারণা পেতে পারবে। দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।